হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই স্টাডি উইথ বাসারে স্বাগত। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা ধামাকা মক টেস্ট। এই মক টেস্টে থাকছে বিগত কয়েক বছরে ঘুরে ঘুরে আসা অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যাচাই করে নাও তোমাদের প্রস্তুতি ঠিক কেমন হয়েছে। এবং ভিডিওর শেষে প্রত্যেকেই নিজ নিজ স্কোর কমেন্ট করে জানাও। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মক টেস্ট পার্ট 23। আমাদের প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর ডান তীরের প্রধান উপনদী কোনটি? অপশানগুলো দেখো, সোন, কোশি, গণ্ডক নাকি গোমাতা। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সোন। আমাদের 2 নম্বর প্রশ্ন, বিখ্যাত আইহোল প্রশস্তি কোন রাজবংশের সাথে সম্পর্কিত? অপশানগুলো দেখো, গুপ্ত বংশ, মৌর্য বংশ, চোল বংশ নাকি চালুক্য বংশ। প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চালুক্য বংশ। 3 নম্বর প্রশ্ন, ম্যাঙ্গো শাওয়ার বা আম্রবৃষ্টি প্রধানত কোন রাজ্যে দেখা যায়? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরালা নাকি পাঞ্জাব। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কেরালা। এখানে তোমরা মনে রাখবে এটি হলো প্রাক মৌসুমি বৃষ্টিপাত, যা কেরালা এবং কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে দেখা যায়। এটি আম দ্রুত পাকাতে সাহায্য করে বলে একে ম্যাঙ্গো শাওয়ার বলা হয়। 4 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন চালু হয়েছিল? অপশানগুলো দেখো, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার, 1909 সালের মর্লে মিন্টো সংস্কার, অপশান সি 1935 সালের ভারত শাসন আইন নাকি অপশান ডি 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এখানে সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড। এই আইনের মাধ্যমে প্রাদেশিক বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে হস্তান্তরিত এবং অপরটি হচ্ছে সংরক্ষিত। 5 নম্বর প্রশ্নটি হলো, জেলেপলা গিরিপথ ভারতের কোন রাজ্যকে তিব্বতের সাথে যুক্ত করেছে? অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিকিম। 6 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি আমলে দিওয়ান ই আরজ কোন দপ্তরের সাথে যুক্ত ছিল? রাজস্ব দপ্তর, বিচার দপ্তর, কৃষি দপ্তর নাকি সামরিক দপ্তর। এখানে সঠিক উত্তর কোনটি হবে সকলে বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সামরিক দপ্তর। সুলতান গিয়াসুদ্দিন বলবন তার শাসনকালে সামরিক বাহিনীকে শক্তি করার জন্য এই আলাদা সামরিক দপ্তরটি তৈরি করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, 1924-25 সালের ভাইকম সত্যাগ্রহ কী উদ্দেশ্যে হয়েছিল? অপশানগুলো দেখো, মন্দিরে প্রবেশ অধিকারের দাবিতে, কর কমানোর জন্য, নীল চাষের প্রতিবাদে নাকি মিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মন্দিরে প্রবেশ অধিকারের দাবিতে। আমাদের 8 নম্বর প্রশ্ন, জারোয়া উপজাতি ভারতের কোথায় বসবাস করে? লাক্ষাদ্বীপ, মেঘালয়, নাগাল্যান্ড নাকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রত্যেকেই উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তোমরা জেনে রাখবে এই জারোয়ারা হলো বিশ্বের অন্যতম প্রাচীন এবং আদিম উপজাতি। এরা মূলত দক্ষিণ ও মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের গভীর জঙ্গলে বসবাস করে। 9 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশানগুলো দেখো, পাটলিপুত্র, রাজগৃহ, বৈশালী নাকি কাশ্মীর। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পাটলিপুত্র। খ্রিস্টপূর্ব 250 অব্দে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে এটি অনুষ্ঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিখ্যাত পটচিত্র শিল্পের একটি বিশেষ ধারা কোথায় গড়ে উঠেছিল? মেদিনীপুর, বর্ধমান, বীরভূম নাকি কলকাতা। বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কলকাতা। এখানে তোমরা মনে রাখবে কলকাতার কালীঘাট মন্দির চত্বরকে কেন্দ্র করে এই বিশেষ চিত্রশিল্প গড়ে উঠেছিল, যা কালীঘাট পটচিত্র নামে বিশ্ববিখ্যাত। আমাদের 11 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাধক লালন ফকির প্রধানত কোন লোকগানের ধারার সাথে যুক্ত ছিলেন?
খুব সোজা একটা প্রশ্ন, আশা করছি এর উত্তর তোমরা প্রত্যেকেই দিতে পারবে। তো এর উত্তর যারা জানো প্রত্যেকে কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। 12 নম্বর প্রশ্ন, বাংলার ঐতিহ্যবাহী নকশিকাঁথা শিল্পটি আসলে কী ধরনের শিল্প? মাটির কাজ, কাঠের কাজ, সুতোর এমব্রয়ডারি নাকি ধাতব শিল্প? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুতোর এমব্রয়ডারি। আমাদের 13 নম্বর প্রশ্ন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের মূল উদ্দেশ্য কী? অপশানগুলো দেখো, নববর্ষের উৎসব, বসন্তের উৎসব, নতুন ফসল তোলার উৎসব নাকি নৌকা বাইচ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নতুন ফসল তোলার উৎসব। 14 নম্বর প্রশ্ন, রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 86তম সংশোধনী। 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ 21-এর এ যুক্ত করে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের বর্ণনা সংবিধানের কোন অংশে বা পার্টে রয়েছে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পার্ট 15। ভারতের সংবিধানের পার্ট 15 এবং অনুচ্ছেদ 324 থেকে 329 পর্যন্ত নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ের উল্লেখ আছে। আমাদের 16 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম সফল ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটারের নাম কি? এনিয়াক, ইউনিভ্যাক, পরম নাকি এডভ্যাক? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইনিয়াক। ইনিয়াকের ফুল ফর্ম হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আমাদের 17 নম্বর প্রশ্ন, এমএস এক্সেলে ফর্মুলা বা সূত্র লেখার আগে সবসময় কোন চিহ্ন দিতে হয়? এটা যারা টুকটাক কম্পিউটার জানে তাদেরকে উত্তর বলতেই হবে না। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সমান চিহ্ন। আমাদের 18 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের নাম কি? তোমরা অপশানগুলো পড়ো এবং প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রঞ্জি ট্রফি। আমাদের 19 নম্বর প্রশ্ন, হিমা দাস যিনি ধিং এক্সপ্রেস নামে পরিচিত তিনি কোন খেলার সাথে যুক্ত? সাঁতার, স্প্রিন্ট, তীরন্দাজি নাকি ভারোত্তোলন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্প্রিন্ট। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানে না যে এই স্প্রিন্ট গেম কি। তো স্প্রিন্ট গেম হলো 100 মিটার, 200 মিটার বা 400 মিটারের যে রানগুলো হয়, শর্ট রেঞ্জের রান, এগুলোকে বলা হয় স্প্রিন্ট। তো এই রানের জন্য বিশেষ করে 400 মিটার রানে হিমা দাস বিখ্যাত। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো, ক্যালকাটা শহরের নাম সরকারিভাবে পরিবর্তন করে কবে কলকাতা রাখা হয়? 1999 সালে, 2003 সালে, 2005 সালে নাকি 2001 সালে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 2001 সালে। এখানে তোমরা মনে রাখবে যে ব্রিটিশদের দেওয়া ক্যালকাটা নাম পরিবর্তন করে বাংলা উচ্চারণের সাথে মিল রেখে 2001 সালের 1 জানুয়ারি শহরের নাম আনুষ্ঠানিকভাবে কলকাতা রাখা হয়। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে। প্রথম প্রশ্নটি হলো, নিচের 4টি রোগের মধ্যে কোনটি অন্যগুলোর থেকে কারণগতভাবে আলাদা বা বেমানান? টাইফয়েড, যক্ষ্মা, কলেরা নাকি হাম? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হাম বা মিয়াসেলস। কেননা টাইফয়েড, যক্ষ্মা এবং কলেরা এই তিনটি হলো ব্যাকটেরিয়া সংঘটিত রোগ, কিন্তু অন্যদিকে হাম যদি দেখি আমরা, হাম হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। তাহলে হাম এই তিনটির থেকে আলাদা। আমাদের 2 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীটি আলাদা? কোয়ালা, ক্যাঙ্গারু, প্ল্যাটিপাস নাকি আর্মাডিলো? বলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, প্ল্যাটিপাস। কেন? দেখো, কোয়ালা, ক্যাঙ্গারু, আর্মাডিলো এই তিনটি স্তন্যপায়ী প্রাণী, কিন্তু এরা সরাসরি বাচ্চা প্রসব করে।
আর প্লাটিপাস হচ্ছে স্তন্যপায়ী, কিন্তু এই স্তন্যপায়ী হওয়ার সত্ত্বেও কিন্তু ডিম পারে। তাই আমাদের এখানে প্লাটিপাসটি এই তিনটির থেকে আলাদা হয়ে যাবে। এখানে তোমরা মনে রাখবে পৃথিবীতে মাত্র দুটি প্রধান ডিম পাড়া স্তন্যপায়ী আছে। এক নম্বরে হচ্ছে প্লাটিপাস আর 2 নম্বর হচ্ছে ইডিচোনা। এই দুটি তোমরা অবশ্যই মনে রাখবে। আমাদের 3 নম্বর প্রশ্ন, বিবৃতি একে বলছে কিছু সাপ বিষাক্ত হয়, বিবৃতি 2 কি বলছে সব বিষাক্ত প্রাণী বিপজ্জনক। এবার উপসংহার দিয়েছে 1 নম্বরে সব সাপ বিপজ্জনক, 2 নম্বরে বলছে কিছু সাপ বিপজ্জনক। এবার কোন উপসংহারটি সঠিক তোমরা প্রত্যেকে ভিডিওটি পজ করে আগে উত্তরটি বার করার চেষ্টা করো। তো দেখো আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি, বলছে কিছু সাপ বিষাক্ত হয়, আর এখানে কি বলছে সব সাপ বিপজ্জনক, কিন্তু সব সাপ তো বিষাক্ত নয়, তাহলে বিষাক্ত প্রাণী মানে বিপজ্জনক আমরা জানি, তাহলে এখানে সব সাপ কি বিপজ্জনক হবে? সব সাপ বিপজ্জনক হবে না, তাহলে এটি ভুল হয়ে যাবে। তারপরে 2 নম্বর উপসংহারে বলা হয়েছে কিছু সাপ বিপজ্জনক, কিছু সাপ যদি বিষাক্ত হয় তাহলে কিছু সাপ অবশ্যই বিপজ্জনক হবে, তাহলে এটি আমাদের সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শুধুমাত্র 2 নম্বর উপসংহারটি সঠিক, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের 24 নম্বর প্রশ্ন, বিবৃতি ওয়ানে বলা হয়েছে সব পাখি উঠতে পারে, আবার 2 নম্বরে কি বলছে পেঙ্গুইন একটি পাখি। এবার উপসংহার দিচ্ছে যে পেঙ্গুইন উঠতে পারে, এই উপসংহারটি যৌক্তিকভাবে কি? প্রত্যেকে আগে উত্তরটি বলার চেষ্টা করো। তো দেখো সব পাখি উঠতে পারে, আবার কি বলছে পেঙ্গুইন একটি পাখি, তাহলে পেঙ্গুইন কি উঠতে পারবে? তাহলে আমরা যতটা জানি যে পেঙ্গুইন আকাশে উঠতে পারে না, তাহলে এই যুক্তিটি মিথ্যা হয়ে যাবে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি মিথ্যা। কেননা এটি একটি যৌক্তিক ভ্রান্তি। প্রথম বিবৃতিটি বাস্তবে ভুল, কারণ পেঙ্গুইন, উট পাখি, এমু ইত্যাদি পাখি হলেও তারা কিন্তু উঠতে পারে না, তাই উপসংহারটি ভুল হয়ে যাবে। আমাদের 25 নম্বর প্রশ্ন, বিবৃতিতে বলা হয়েছে যদি কোনো প্রাণীর 6টি পা থাকে তবে সেটি একটি পতঙ্গ, একটি মাকড়সার 8টি পা আছে। এবার উপরের বিবৃতির ভিত্তিতে নিচের কোন উপসংহারটি সঠিক? প্রত্যেকে উত্তরে দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাকড়সা কোনো পতঙ্গ নয়। কেননা দেখো পতঙ্গ হওয়ার জন্য সব থেকে যেটা মেন প্রধান শর্ত সেটা হচ্ছে 6টি পা থাকতে হবে, কিন্তু মাকড়সার 6টি পা নেই, যার কারণে আমরা মাকড়সাকে কি পতঙ্গ বলতে পারবো না। আমাদের 26 নম্বর প্রশ্ন, যদি কোনো সাংকেতিক ভাষায় রোজকে 6, 8, 2, 1 এবং চেয়ারকে 7, 3, 4, 5, 6 লেখা হয়, তবে ওই একই ভাষায় সার্চকে কি লেখা হবে? বলো, প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে কোনো স্থানীয় মান দেওয়া নেই, এখানে পরপর মানগুলো যেখানে পাশে দেওয়া আছে সেগুলো তার মান, অর্থাৎ আর এর মান 6, ওর মান 8, এস এর মান 2, এর মান 1। এখানে সি এর মান 7, এইচ এর মান 3, এর মান 4, আই এর মান 5 এবং আর এর মান 6। তাহলে এবার আমরা সার্চে এস এর মান কত আছে? এস এর মান ধরা হয়েছে 2, তাহলে 2 কার প্রথমে অপশন আছে? সবার আছে। তারপরে আছে ই এর মান ধরা হয়েছে দেখো 1, তাহলে 2 এর পরে 1 আছে আমাদের, বি সি ডি তিনটেতে আছে। তারপরে এর মান কত ধরা হয়েছে? এর মান ধরা হয়েছে আমাদের 3 নম্বর অক্ষর, এখানে আছে 4, তাহলে 4 দেখো বি এবং সি দুটোতেই আছে। তারপরে আছে আর এর মান কত ধরা হয়েছে? আর এর মান ধরা হয়েছে 6, তাহলে দেখো 6 কিন্তু এবার শুধু অপশন বিতে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2, 1, 4, 6, 7, 3। অর্থাৎ এস এর মান ধরা হয়েছে কত? 2, তারপরে ই এর মান ধরা হয়েছে কত? 1, তারপরে কি বলছে এর মান ধরা হয়েছে 4 এবং আর এর মান ধরা হয়েছে 6, আর সি এর মান ধরা হয়েছে কত? সি এর মান ধরা হয়েছে 7, আর এইচ এর মান ধরা হয়েছে উপরে আছে দেখো 3, অর্থাৎ আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমাদের 27 নম্বর প্রশ্ন,
নিচের শব্দগুলোকে সঠিক ক্রমানুসারে সাজাও। কি বলছে, 1 নম্বরে আছে আবেদন, 2 নম্বরে নির্বাচন, 3 নম্বরে পরীক্ষা, 4 নম্বরে নিয়োগ, 5 নম্বরে বিজ্ঞাপন। এবার এগুলোকে সঠিকভাবে যদি সাজায় তাহলে সঠিক উত্তর কোনটি হবে তোমরা আগে বলার চেষ্টা করো। তো দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সর্বপ্রথম হয়ে যাবে বিজ্ঞাপন, অর্থাৎ 5 নম্বর প্রথমে চলে আসবে। তারপরে হয়ে যাবে বিজ্ঞাপনের পরে কি হয়, আবেদন, তাহলে তারপরে চলে আসবে 1। তারপরে কি হয়ে যাবে, তারপর হয়ে যাবে পরীক্ষা, আবেদনের পরে কি হয়, পরীক্ষা, পরীক্ষার পরে কি হয়ে যায়, নির্বাচন, নির্বাচনের পরে হয় নিয়োগ। তাহলে দেখো 5, 1, 3, 2, 4 কোন অপশানে আছে, অপশান এ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। আমাদের 28 নম্বর প্রশ্ন নাম্বার সিরিজ থেকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। C4X F9U I16R। তাহলে পরের নম্বরটি বা পরের সিরিজটি কী হবে প্রত্যেকে ভেবেচিন্তে উত্তর দিবে। দরকার হলে তোমরা ভিডিওটিকে পজ করো, তারপরে উত্তরটি বার করো। উত্তর বার করার পরে সঠিক হয়েছে কি না ভুল হয়েছে আমার সঙ্গে মিলিয়ে নাও। তো এখানে দেখো লজিকটা যদি আমরা দেখি, প্রথম অক্ষরগুলোকে আমরা স্থানীয় মান দেখব। দেখো সি, তারপরে এফ, তারপরে আই। সি এর মান হচ্ছে 3, এফ এর মান হচ্ছে 6, আয়ের মান হচ্ছে 9। তাহলে 3 ঘর করে আগিয়েছে। তাহলে আয়ের পরের 3 ঘর অক্ষর কী হবে আমাদের, 12 নম্বর অক্ষর হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এল হলো একটা। তারপরে দেখো 4, 9, 16, অর্থাৎ প্রথমে 2 স্কয়ার, তারপরে 3 স্কয়ার, তারপরে 4 স্কয়ার। তাহলে তারপরের অক্ষরটা তারপরের সংখ্যাটা কত হবে, 5 স্কয়ার হবে, অর্থাৎ 25 হয়ে যাবে। তাহলে এল 25 হলো। তারপরে দেখো এক্স, ইউ, আর, এদের মানগুলো হচ্ছে 24, তারপরে 21, তারপরে 18, অর্থাৎ 3 করে এবার কমতে কমতে গেছে। তাহলে 18-র পরে 3 ঘর কমালে আমাদের হয়ে যাবে 15। আমাদের 15 নম্বর অক্ষরটি বা লেটারটি হয়ে যাবে ও। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের L25O। সঠিক উত্তর কোথায় আছে, অপশন এ। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, L25O। আমাদের 29 নম্বর প্রশ্ন। একটি মেয়ের দিকে আঙুল দেখিয়ে এক ভদ্রলোক বললেন, ওর মায়ের শাশুড়ির একমাত্র ছেলের একমাত্র মেয়ে হলো আমার বোন। ভদ্রলোকটির সাথে মেয়েটির সম্পর্ক কী? প্রত্যেকে ভিডিওটিকে পজ করে আগে উত্তরটি বলার চেষ্টা করো। এবার লজিকটি দেখো, কি বলছে, ওর মায়ের শাশুড়ি মানে মেয়েটির বাবার মা, অর্থাৎ মেয়েটির ঠাকুরমা। তারপর 2 নম্বরে কি হচ্ছে, শাশুড়ির একমাত্র ছেলে মানে হচ্ছে মেয়েটির বাবা স্বয়ং। এবার একমাত্র ছেলের একমাত্র মেয়ে মানে কি হবে, মানে ওই মেয়েটি নিজেই। এবার শেষে কি বলছে ভদ্রলোক, যে মেয়েটি হলো আমার বোন, তার মানে ভদ্রলোকটি হলেন ওই মেয়েটির নিজের ভাই। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, ভাই। আমাদের 30 নম্বর প্রশ্ন দেখো। একটি ছেলের ছবির দিকে দেখিয়ে সুরেশ বলল, সে হলো আমার মায়ের একমাত্র ছেলের ছেলে। তাহলে সুরেশের সাথে ওই ছবির ছেলেটির সম্পর্ক কী? খুব সোজা একটি প্রশ্ন। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই দেখো উত্তরটি বলতে পারবে। তো এই উত্তরটা আমি আর বলে দিলাম না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, প্রত্যেকে কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে। কি বলছে, 11 জন খেলোয়াড়ের গড় বয়স 20 বছর। যদি কোচের বয়স যোগ করা হয় তবে গড় বয়স 10% বৃদ্ধি পায়। তাহলে কোচের বয়স কত? কি বলছে, 11 জন খেলোয়াড়ের গড় বয়স আছে 20 বছর। এবার কোচের বয়স যদি যোগ করছে তাহলে 10% বৃদ্ধি পায়। তাহলে 20 যদি 10% আমরা বৃদ্ধি করি, তাহলে 10% বৃদ্ধি করলে কত হয়ে যাবে, 110/100 সমান হচ্ছে 22 বছর। এটা হচ্ছে আমাদের নতুন গড়, 22 বছর। এবার কি বলছে, 11 জনের 20 করে ছিল, এবার 2 কেজি করে বাড়লো। তাহলে কোচের বয়স প্রথমে আগে নিজেকে 22 বছর দিতে হবে, প্লাস 11 দুগুণে যে 2 কেজি করে বাড়ছে, 11 × 2 সমান 22। তাহলে কত, 22 প্লাস 22 সমান 44 বছর হচ্ছে কোচের বয়স। বুঝতে পারলে? আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো কি বলছে, সংখ্যা দুটির
সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 3:4 এবং কি বলছে গসাগু অর্থাৎ এইচসিএফ হচ্ছে 4। তাহলে লসাগু কত? এক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এলসিএম যদি বার করতে যাই তাহলে ফর্মুলা হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এই সংখ্যা দুটির গুণফল ইন্টু এই গসাগু এইচসিএফ। তাহলে সংখ্যা দুটির গুণফল আমাদের কত হবে? সমান 3:4 ইন্টু লসাগু হচ্ছে 4 সমান 4×4 = 16, 3 × 48। তাহলে আমাদের সংখ্যা দুটির লসাগু হয়ে যাবে 48। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, বলছে চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারকে চিনির ব্যবহার কত কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে? তাহলে চিনির দাম যদি 20% বাড়ে তাহলে আগে ছিল 100, এখন কত হবে? 120। তাহলে এই 120 থেকে আমরা খরচা কত করব? 100তেই রাখবো। তাহলে কত কমাতে হবে? 120-তে 20 কমাতে হবে আমাদেরকে। তাহলে 120-তে যদি 20 কমাই তাহলে 100-তে কত কমাবে? 6 × 2 = 12, 50 আরেকবার কাটলাম 3। তাহলে 3 দিয়ে যদি আমরা 50-কে ভাগ করি 3 × 16 = 48, 2 পড়ে থাকছে 3। তাহলে 16.2-3 হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। 16.2-3% কিন্তু আমাদেরকে কমাতে হবে। আমাদের নেক্সট প্রশ্ন বলছে বার্ষিক কত হারে সুদে কোনো আসল 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে? এখানে সুদ কত টাকা বলে দেয়নি আর আসলও কত টাকা বলে দেয়নি, শুধু বলে দিয়েছে যে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ধরি আসল সমান x টাকা। তাহলে আসল যদি x টাকা হয় তাহলে সুদ কত হয়ে যাবে? সুদও x টাকা হয়ে যাবে, কেন সুদে আসলে ডবল। তাহলে আমাদের সুদের হার বার করতে বলেছে। তাহলে সুদের হারের ফর্মুলা কি? সুদের হারের ফর্মুলা হচ্ছে I/100 অর্থাৎ সুদ ইন্টু 100/PT। তাহলে আমরা যদি ফর্মুলা বসিয়ে দিই তাহলে I এর জায়গায় x ইন্টু 100/P এর জায়গায় x ইন্টু T কত আছে? 8 বছর। তাহলে x যদি কেটে যায় তাহলে 8 × 8, 8 × 2 = 16, 5 × 8 = 40। তাহলে আমাদের হয়ে যাবে 12.5%। 12.5% হারে কিন্তু আমাদের সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্ন বলছে এক কৃষকের খামারে কিছু মুরগি এবং কিছু ছাগল আছে। যদি তাদের মাথার মোট সংখ্যা 50 হয় এবং পায়ের মোট সংখ্যা 140 হয় তবে খামারে কতগুলি মুরগি আছে? দেখো খুব এইগুলো যদি আমরা একটু চিন্তা করি খুব সহজে বার করতে পারবো। তাহলে মোট কতটি মাথা আছে? মোট মাথা আছে 50টি, অর্থাৎ মুরগি ছাগল মিলে 50টি আছে। মোট পা কত আছে? 140টি। তাহলে তুমি মুরগি ধরেও করতে পারো অথবা ছাগল ধরেও করতে পারো। তাহলে আমি মুরগি ধরে অল্প ধরে বার করছি। তাহলে ধরলাম যে 50টি মুরগি আছে। তাহলে মোট যদি 50টি মুরগি, তাহলে সবগুলি মুরগি ধরলে কতগুলি পা হয়ে যাবে? সবগুলি মুরগি ধরলে আমাদের হয়ে যাবে 50 দুটি করে পা সমান 100টি। তাহলে আমাদের কটা বলেছে? 140টি পা আছে। তাহলে অর্থাৎ 40টি পা বেশি আছে। তাহলে ওই বেশিগুলো কার? ছাগলের। তাহলে ছাগলের এক্সট্রা কটি করে পা থাকে? আমাদের মুরগির থেকে এক্সট্রা 2টি পা। তাহলে 40/2 = 20, অর্থাৎ 20টি ছাগল আছে। তাহলে 20টি যদি ছাগল থাকে তাহলে মুরগির সংখ্যা কত হয়ে যাবে? 50 - 20 = 30টি হয়ে যাবে আমাদের মুরগি। আমাদের নেক্সট প্রশ্ন বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? দেখো এই রকম প্রশ্ন যখনই দেখবে তখনই ধরে নেবে যে এগুলো লসাগু হবে। তাহলে 5 ভাগশেষ থাকবে। তাহলে আমরা এইগুলোর আগে কি করব? লসাগু করার পরে 5 যোগ করে দেব। তাহলে সংখ্যাগুলো কত কত বলেছে? 8, 12, 16 এবং 20। তাহলে এগুলো যদি আমরা লসাগু বার করি
সব থেকে বড় 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, আবার 2 দিয়ে যাবে, দেখো 2 একে 2, 3, 2 দুগুণে 4, 5, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 4 60 100, 240, তাহলে 240 আর 5 যেটা আপনার ভাগশেষ থাকবে সেটা আমাদের যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল 245। তাহলে 200 ক্ষুদ্রতম 245কে যদি আমরা এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই 5 কিন্তু ভাগশেষ থাকবে। আমাদের নেক্সট প্রশ্ন হলো 30 জন ছাত্রের গড় ওজন 40 কেজি। যদি একজন নতুন ছাত্র যোগ দেয় তবে গড় ওজন 41 কেজি হয়। নতুন ছাত্রের গড় কত? কি বলছে, 30 জন ছাত্রের গড় হচ্ছে 40 কেজি, একজন যোগ দিলে কত হয়ে যাবে আমাদের 30 প্লাস 1, অর্থাৎ 31 জনের গড় ওজন কত বলছে 41 কেজি হয়ে যায়। তাহলে কত কেজি করে বাড়লো, 1 কেজি করে বাড়লো। তাহলে যে পরে একজন আসলো তাকে প্রথমে কত দিতে হবে, আগে 41 দিতে হবে, প্লাস এই 30 জনের যে 1 কেজি করে বেড়েছে সেটাও তাকে দিতে হবে। 30 জনের 1 কেজি করে বাড়লে হয়ে যাবে 30 কেজি, তাহলে 41 প্লাস 30 সমান 71 কেজি। তাহলে নতুন ছাত্রের ওজন হচ্ছে 41 কেজি, 71 কেজি, সরি। আমাদের নেক্সট প্রশ্ন বলছে একটি পরীক্ষায় পাস করার জন্য 40% নম্বর প্রয়োজন। এক ছাত্র 175 পেয়ে 25 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত ছিল? বলছে তাহলে পাস করার জন্য নাম্বার কত প্রয়োজন? 5 নম্বর হচ্ছে 40%, পাস করার জন্য 40% দরকার। তাহলে ছাত্রটি কত পেয়েছে, 175 পেয়েছে। আর কতর জন্য ফেল করেছে, ফেল করেছে 25, সেটা যোগ হয়ে যাবে। তাহলে 175 প্লাস 25 সমান 200 নম্বর পেতে হবে, তবে 40% হতো। তাহলে এই 200 নম্বর হচ্ছে 40%। তাহলে 40% সমান যদি 200 হয়, 100% সমান কত হয়ে যাবে, 200 ইন্টু 100/40, 4 5 20, তাহলে 500, 500। তাহলে পরীক্ষায় টোটাল নম্বর কত ছিল, 500। আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, কিছু মনে করো না। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো কমেন্টে। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, 5,000 টাকা বার্ষিক 8% সরল সুদের হারে 3 বছরের সুদ এবং 4,000 টাকার বার্ষিক 9% সরল সুদের হারে 2 বছরের সুদের মধ্যে পার্থক্য কত? খুব সোজা প্রশ্ন, দুটো সুদ বার করে শুধু পার্থক্য করে দেওয়ার দরকার। তাহলে 5,000 টাকায় কি বলছে 8% হারে যদি আমরা 3 বছরের সুদ বার করি, তাহলে সুদ বার করতে গেলে আমাদের সুদের ফর্মুলা কি? সুদের ফর্মুলা হচ্ছে PTR/100। তাহলে পি কত বলছে 5,000, টাইম কত বলছে 3 বছর, আর পার্সেন্ট কত বলছে 8/100। 0 0 কেটে গেল, পড়ে থাকলো কত আমাদের 3 8 24, 5 24 120, আর একটা 0, 1200 টাকা। তাহলে ওটা হচ্ছে প্রথম সুদ। দ্বিতীয় সুদ কত টাকা বলছে 4,000 টাকায়। তাহলে আর আমি আয় লিখলাম না, 4,000 ইন্টু ক বছরে, 2 বছরে, কত পার্সেন্ট হারে, 9% হারে, 100। 0 0 কেটে গেল, 9 দুগুণে 18, 4 18 72, আর একটা 0, 720 টাকা। তাহলে পার্থক্য যদি আমরা বার করি তাহলে কত হয়ে যাবে, 1200 মাইনাস 720 সমান 0 2 8, আর 8 আছে কয় 12, 480 টাকা। তাহলে আমাদের পার্থক্য হয়ে যাবে 480 টাকা। আমাদের নেক্সট প্রশ্ন বলছে এ বি সি এর বেতনের অনুপাত 2:3:5। যদি তাদের বেতন 15%, 10% এবং 20% বৃদ্ধি পায় তবে নতুন বেতনের অনুপাত কত হবে? তাহলে তাদের পুরনো বেতনের অনুপাত কত আছে, A/B/C সমান 2:3:5। এবার কি বলছে, প্রত্যেকে যদি 15%, 10%, 20% বাড়ায়, তাহলে এর সুবিধার্থে আমরা একটা 100 দিয়ে গুণ করে নেব, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে পার্সেন্টেজের ক্ষেত্রে। তাহলে 200:300:500। তাহলে এর যদি 200কে যদি আমরা কত 15% বৃদ্ধি করি, তাহলে 115/100, তাহলে কত হয়ে যাবে 230। বি এর 300কে যদি আমরা
কত পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছে? 10%। তাহলে 110/100, 0 0 কেটে গেলে 3 × 33, 330। সি এর 500কে যদি আমরা কত পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছে? 20%, অর্থাৎ 120/100 হয়ে যাবে। 0 0 কেটে গেলে 5 × 60, 600। তাহলে আমাদের নতুন অনুপাত কত হয়ে যাবে? সবে শূন্য একটা একটা করে কেটে দাও। তাহলে আমাদের নতুন অনুপাত হয়ে যাবে 23:33:60। এটা হয়ে যাবে আমাদের নতুন অনুপাত। তো এই ছিল আজকে আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে ভিডিওটিকে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আজকে 40টির মধ্যে তোমার কতটি সঠিক উত্তর হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।